আপনি মনে করেন হরমুজ প্রণালীকে চেনেন, কিন্তু আসলে চেনেন কি? গণমাধ্যম আপনাকে যা দেখিয়েছে তা হলো একটি ভূরাজনৈতিক উত্তেজনার বিন্দু, বৈশ্বিক শক্তির মানচিত্রে একটি শ্বাসরুদ্ধকর সংকীর্ণ পথ। কিন্তু কখনো কি ভেবেছেন এই ছোট্ট রুক্ষ ঊষর দ্বীপটি, যেখানে তাপমাত্রা মানুষের ইচ্ছাশক্তিকে গলিয়ে দিতে পারে এবং মিষ্টি জল সোনার চেয়েও মূল্যবান, কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে পরিণত হয়েছিল? কেন মার্কো পোলো থেকে আলফনসো দে আলবুকার্ক পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অভিযাত্রীরা এই লবণাক্ত দগ্ধ ভূমিতে পা রাখার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত ছিলেন? দৈনিক সংবাদের শিরোনাম ভুলে যান। হরমুজ কোনো শুষ্ক সামরিক ঘাঁটি নয়। এখানে লবণের পাহাড় মাটি ফুঁড়ে রামধনুর রঙে মাথা তোলে। মঙ্গল গ্রহের মতো দেখতে গভীর লাল কাদামাটির গিরিখাত সরাসরি পারস্য উপসাগরের গাঢ় নীল জলে মিশে যায়। এ এমন এক সভ্যতা যা টিকে আছে প্রাকৃতিক প্রাচুর্যের কারণে নয়, বরং কঠিনকে শিল্পে রূপান্তরিত করার অসাধারণ ক্ষমতার কারণে। এখানে শক্তি অস্ত্র দিয়ে মাপা হয় না, মাপা হয় প্রখর উত্তাপ এবং সমুদ্রের বিচ্ছিন্নতার মধ্যে টিকে থাকার সামর্থ্য দিয়ে। এটি এক পরাবাস্তব জগৎ, যেখানে প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে এমন কিছু তৈরি করেছে যা পৃথিবীর আর কোথাও নেই। এটাই অবিশ্বাস্য হরমুজ। প্রচলিত পরিবেশগত হিসাব অনুযায়ী পারস্য উপসাগর এমন একটি পরিবেশ যেখানে প্রবাল প্রাচীর টিকে থাকার কথা নয়। গ্রীষ্মকালে জলের তাপমাত্রা নিয়মিতভাবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা ৯৬ ডিগ্রি ফ্যারেনহাইট ছাড়িয়ে যায়। এই তাপমাত্রায় পৃথিবীর প্রায় সব জায়গার প্রবাল ব্যাপক বিবর্ণতা ও মৃত্যুর শিকার হয়, কারণ তারা তাদের মিথজীবী শৈবালকে ধরে রাখতে পারে না, সেই শৈবাল যা তাদের রম ও পুষ্টির মূল উৎস। অথচ হরমুজ দ্বীপ ও পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জের চারপাশের প্রবাল প্রাচীরগুলো শুধু এই তাপমাত্রায় বেঁচে থাকে না, এই চরম তাপীয় চক্রের সংস্পর্শে হাজার হাজার বছর ধরে তারা এমন এক তাপ সহনশীলতা অর্জন করেছে যা আধুনিক সামুদ্রিক জীববিজ্ঞানে অভিযোজনমূলক বিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ নজির। এই প্রবালগুলো তাদের জীববিজ্ঞানে এমন তথ্য বহন করে যা থেকে বোঝা যায় কিভাবে প্রবাল প্রাচীর সেখানেও টিকে থাকতে পারে যেখানে টিকে থাকা অসম্ভব বলে মনে হয়। এগুলো ৭০০রও বেশি প্রজাতির মাছকে আশ্রয় দেয়, যা উত্তর উপসাগরীয় উপকূল জুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রোটিনের যোগান নিশ্চিত করে। তবে বর্তমান হুমকি জীবের অভিযোজনের গতির চেয়েও দ্রুত। ট্যাঙ্কার চলাচলের তেল দূষণ, কোষ্ঠীয় উন্নয়নের বর্জ্য এবং সামরিক কার্যকলাপ, এইসবের বিরুদ্ধে কোনো জৈবিক প্রতিরক্ষা নেই। হরমুজের প্রবাল প্রাচীর আমাদের স্মরণ করায় টিকে থাকা কোনো রূপক নয়, এটি একটি প্রক্রিয়া, এবং প্রক্রিয়া ভেঙে যেতে পারে। কেশুং দ্বীপের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব উপকূল বরাবর হারা বন প্রায় ৩০ বর্গমাইল জুড়ে জোয়ারের খাল ও কাদামাটির সমতলকে আবৃত করে রেখেছে। এই বনে অ্যাভিসিনিয়া মেরিনা প্রজাতির ম্যানগ্রোভ গাছ ঘনভাবে জন্মেছে, যা প্রকৃতির এক মৌলিক দ্বন্দ্বের সমাধান খুঁজে বের করেছে। কিভাবে এমন জলে বেড়ে ওঠা যায় যা অন্য যে কোনো গাছকে মেরে ফেলবে? হারা গাছগুলো তাদের শিকড় দিয়ে লবণ ছেঁকে নেয় এবং পাতার মধ্যে দিয়ে দৃশ্যমান স্ফটিক হিসেবে তা বের করে দেয়। কোটি কোটি বছর ধরে পরিমার্জিত এই জৈবিক কৌশলে তারা প্রায় সম্পূর্ণ লবণাক্ত পরিবেশে নিজেদের বাঁচিয়ে রাখে। আকাশ থেকে দেখলে এই বনকে উপসাগরের নীল কিনারায় লেগে থাকা এক গাঢ় সবুজ গোলধাঁধার মতো মনে হয়, কিন্তু ভেতরে সরু নৌকায় জলের স্তরে বসলে অনুভব করা যায় এক আলাদা জগৎ। ঘন পাতার ফাঁক দিয়ে আলো ছুঁয়ে পড়ছে, আর মহাদেশব্যাপী পরিযানের পথে এই বনে বিরতি নিচ্ছে অসংখ্য পাখি। এই বন হলো একটি উৎপাদন ব্যবস্থা, কোনো রোম্যান্টিক নির্জনতা নয়। এটি পার্শ্ববর্তী উপসাগরের চিংড়ি ও মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে, যার উপর নির্ভর করে উপকূলের লক্ষ লক্ষ মানুষের জীবিকা। আজ এই বন ট্যাঙ্কার চলাচলের তেল দূষণ, উষ্ণতর জলের তাপমাত্রা এবং তীব্রতর তাপপ্রবাহের সম্মুখীন।
যখন একটি সামুদ্রিক প্রজনন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয় তার পরিণতি কোনো বিমূর্ত পরিবেশগত বিষয় নয়, এটি সরাসরি লক্ষ মানুষের খাদ্যের উৎস ধ্বংস হওয়া। পার্শ্ব উপসাগরের বুক থেকে উঠে আসা হরমুজ দ্বীপ প্রায় 18 বর্গমাইলের এক নাটকীয় ভূখণ্ড। বন্দর আব্বাস থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, আর এটি অবিচ্ছেদ্য সেই প্রণালী থেকে যার সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 33 কিলোমিটার চওড়া। দ্বীপের পাহাড়গুলো শুধু দাঁড়িয়ে নেই, তারা কথা বলে। লৌহ অক্সাইডের লাল, সালফারের হলুদ, লবণের সাদা এবং গাঢ় বেগুনি রঙের স্তরে স্তরে সজ্জিত শিলাবঠন 57 কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস বহন করছে। আর এই রঙিন পাহাড়ের নিচ দিয়ে প্রতিদিন চলাচল করে বিশালাকার সুপার ট্যাঙ্কার। প্রতিটি মাত্র 3 কিলোমিটার চওড়া শিপিং লেন দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের 20%, প্রতিদিন প্রায় 2.5 কোটি ব্যারেল বহন করে। উপকূল রেখাকে রঙিন করে তোলা সেই লৌহ সমৃদ্ধ কাদামাটি স্থানীয়ভাবে গ্যালাক নামে পরিচিত। স্থানীয় খাদ্যাভ্যাসেও স্থান পেয়েছে। সুরাক নামক উপাদানের সাথে মিশিয়ে রুটির আকারে তৈরি করে এটি দক্ষিণ উপকূল জুড়ে মশলা হিসাবে ব্যবহার ও বিক্রি হয়। এই দ্বৈত বাস্তবতায় বসবাস করা মানুষদের কাছে ভূতত্ত্ব বা ভূরাজনীতি কোনোটিই অস্বাভাবিক বলে মনে হয় না, কারণ এটাই তাদের সাধারণ দৈনন্দিন জীবন। প্রণালীর উত্তর প্রান্ত বরাবর প্রায় 140 কিলোমিটার বিস্তৃত কিসুম, পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ। লবণাক্ততায় ক্ষতবিক্ষত, বাতাসে মসৃণ, নিজের বিশালতা বহন করে চলে নিঃশব্দে। গ্রীষ্মকালে তাপমাত্রা নিয়মিত 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। উপসাগর থেকে উঠে আসা আর্দ্রতার সাথে মিলে এই তাপ বাতাসকে শ্বাস নেওয়ার মতো কিছুতে নয়, বরং ত্বকে লেগে থাকা এক ভারী অস্বস্তিতে পরিণত করে। যারা এখানে বাস করে তাদের জীবন ঘড়ির কাঁটা মেনে চলে না, চলে সূর্যের নিয়ম মেনে। সূর্যোদয়ের আগে যখন বাতাস ক্ষণিকের জন্য একটু নরম হয়, দ্বীপ জেগে ওঠে নিবিড় কর্মচাঞ্চল্যে। জেলেরা ভোরের আলো ফোটার আগেই নৌকা ভাসিয়ে দেয়, ছায়া মিলিয়ে যাওয়ার আগেই বাজার শেষ হয়ে যায়, আর দুপুর হতেই জীবন থেমে যায়। অলসতায় নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জিত এই বোঝাপড়ায় যে কিছু সময় সম্পূর্ণরূপে সূর্যের। সন্ধ্যায় জীবন আবার শুরু হয় এমন এক উদ্যমে যা কেবল সীমাবদ্ধতার মধ্যে বাঁচতে শেখা মানুষের পক্ষেই সম্ভব। বাড়িগুলো তৈরি হয় উত্তর পশ্চিমের বাতাসকে কাজে লাগিয়ে। দেয়াল মোটা, জাঁকজমকের জন্য নয়, তাপ সামলানোর জন্য। জলের ব্যবহারে রয়েছে এমন এক শৃঙ্খলা যা অভাব থেকেও কঠোরতর। কেশুমের উত্তর পশ্চিম তীরে লফট গ্রামটি জলের মধ্য থেকে এমন এক গঠনে মাথা তোলে যা দেখে মনে হয় এটি ভূমির ওপর নয়, ভূমির বিরুদ্ধে লড়াই করে নির্মিত হয়েছিল। প্রবাল পাথর আর মাটির ইটের বাড়িগুলো একে অপরের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে, আর দিগন্ত বিরতিহীনভাবে ভেঙে যাচ্ছে বাদগির বা বায়ো টাওয়ারের খাড়া আকৃতিতে। এই টাওয়ারগুলোর খোলা মুখ নিখুঁতভাবে মুখ করা আছে প্রচলিত বাতাসের দিকে, কোনো যন্ত্র বা প্রযুক্তি ছাড়াই। এদের কয়েকটির বয়স 1000 বছরের বেশি। এই কাঠামোগুলো এমন এক সমস্যার সমাধান যা আধুনিক প্রকৌশল প্রথমে সমাধান করেনি। বাইরের তাপমাত্রা যখন 50 ডিগ্রি সেলসিয়াস বা 122 ডিগ্রি ফারেনহাইট, তখন কিভাবে ঘরকে বাসযোগ্য রাখা যায়? টাওয়ারগুলো ছাদের উপরের তুলনামূলক শীতল বাতাসকে ভেতরের একটি বায়ুপ্রবাহ ব্যবস্থার মধ্য দিয়ে নিচে নামিয়ে আনে। ফলে কোনো বিদ্যুৎ বা যন্ত্রপাতি ছাড়াই ঘরের ভেতরে 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য তৈরি হয়। এটি কোনো আদিম প্রযুক্তি নয় যা উন্নতির অপেক্ষায় আছে। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে এমন মানুষদের হাতে পরিমার্জিত এক পরিণত প্রকৌশল যাদের জন্য ব্যর্থতার অর্থ ছিল তাপে মৃত্যু। লফটের 366টি প্রাচীন কূপও একই গল্প বলে। এমন একটি জল ব্যবস্থাপনা যেখানে প্রতিটি কূপ বার্ষিক আবর্তনে ব্যবহৃত হতো, যাতে প্রায় জলহীন এক পরিবেশে মিষ্টি জলের মজুদ টিকিয়ে রাখা যায়।
কেশুম ও হরমুজের নৌকা তৈরির কারখানায় কারিগরেরা সমুদ্রগামী কাঠের জাহাজ তৈরি করেন এমন এক পদ্ধতিতে যার কোনো লিখিত রূপ নেই। লেঙ্গে পারস্য উপসাগরের ঐতিহ্যবাহী কাঠের নৌকা, ইউনেস্কো স্বীকৃত অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। এটি সম্পূর্ণ তৈরি হয় নির্মাতার সঞ্চিত শারীরিক স্মৃতি থেকে, কোনো নকশা বা নির্দেশিকা ছাড়াই। এই দক্ষতা প্রজন্মে প্রজন্মে ছড়িয়ে পড়েছে দেখে দেখে, বারবার করে করে। পর্তুগিজরা ষোড়শ শতকে এই নির্মাণ পদ্ধতি নথিভুক্ত করেছিল। আজও একই পদ্ধতিতে লেঙ্গে তৈরি হচ্ছে, কিন্তু হুমকি এখন প্রাতিষ্ঠানিক। আন্তর্জাতিক সামুদ্রিক সার্টিফিকেশনের বাধ্যবাধকতা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা এই নৌযানের বাণিজ্যিক সম্ভাবনাকে ক্ষয় করে দিচ্ছে। যে জ্ঞান মাত্র কয়েকজন কারিগরের দেহে বেঁচে আছে, সেই সংখ্যা যখন সংকটজনক সীমার নিচে নামবে, তখনই সংকটটি দৃশ্যমান হবে। হয়তো ততদিনে দেরি হয়ে যাবে। হরমুজের নারীরা এমন এক পোশাক তৈরি করেছিলেন যা উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি ভুল বোঝা পোশাকগুলোর একটি। তাদের পোশাকে থাকে গভীর সোনালি, কোবাল্ট নীল ও গাঢ় লাল রঙের সূচিকর্ম, নির্দিষ্ট আঞ্চলিক ও পারিবারিক অর্থ বহনকারী নকশায়। এটি দেশের অভ্যন্তরের ইসলামী পোশাকের কঠোর নান্দনিকতার একটি সরাসরি দৃশ্যগত বিপরীত। এর উপর থাকে বরুগাই মুখোশ, সূচিকর্ম করা কাপড় বা চামড়ার তৈরি একটি কাঠামোবদ্ধ মুখাবরণ, যা নাক ও চোখ ঢাকে কিন্তু মুখের নিচের অংশ উন্মুক্ত রাখে। এই মুখোশের জন্ম ছিল সম্পূর্ণ ব্যবহারিক কারণে। উপসাগরের লবণাক্ত জলে প্রতিফলিত সূর্য এমন মাত্রার অতি বেগুনি রশ্মি তৈরি করে যা সুরক্ষা ছাড়া সারা জীবনের বাইরের কাজে ত্বকের মারাত্মক ক্ষতি করে। বরুগাই মুখের সবচেয়ে উন্মুক্ত অংশগুলোকে রক্ষা করত। সময়ের সাথে এটি আরও বেশি কিছু হয়ে উঠল। একজন নারীর বরুগায়ের নকশা তার বৈবাহিক অবস্থা, আঞ্চলিক উৎস এবং পারিবারিক বংশপরিচয় জানান দেয়। যারা পড়তে জানেন তাদের কাছে এটি একটি পাঠযোগ্য ভাষা। আজ এই ঐতিহ্য বিপন্ন, নিপীড়নের কারণে নয়, বরং যে জ্ঞান এই মুখোশকে অর্থবহ করে তোলে তার নীরব বিলুপ্তির কারণে। উপকূলের তরুণীরা বিকল্প বেছে নিচ্ছেন। মুখোশ তৈরির কারিগরদের সংখ্যা প্রতি দশকে কমছে। প্রণালীর ওমানি পাশে মুসান্দাম উপদ্বীপের নাটকীয় ফিয়াট শোভিত ভূদৃশ্যের মাঝে ইরানি উপকূল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কুমজার গ্রামটি এমন ভৌগোলিক বিচ্ছিন্নতায় অবস্থিত যে সে গড়ে তুলেছে পৃথিবীর প্রায় অনন্য এক সম্পদ, একটি ভাষা যা আর কোথাও নেই। কুমজারি হল ফার্সি, আরবি, পর্তুগিজ, হিন্দি এবং আরও কয়েকটি ভাষার খণ্ডাংশ থেকে তৈরি এক কথ্য ভাষা। শতাব্দীর পর শতাব্দী ধরে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বণিক, নাবিক ও দখলদারদের সংস্পর্শে যা জমা হয়েছে। ভাষাতাত্ত্বিক দৃষ্টিতে এটি উপসাগরের সমগ্র বাণিজ্যিক ইতিহাসের এক জীবাশ্মলিপি। সংকুচিত হয়ে আছে একটি পাহাড়ের চূড়ায় বসবাসকারী কয়েক শত মানুষের দৈনন্দিন কথায়। কুমজাদের বাসিন্দাদের কাছে তাদের ভাষা কোনো কৌতূহলের বস্তু নয়, এটাই তাদের চিন্তার ভাষা। গ্রামের ভৌগোলিক বিচ্ছিন্নতা এই ভাষাকেই সেই একীভূতিকারী চাপ থেকে রক্ষা করেছে, যা অন্যত্র এ ধরনের মিশ্র ভাষাকে মুছে দিয়েছে। প্রতি গ্রীষ্মে যখন তাপ গ্রামটিকে সাময়িক বসবাসের অযোগ্য করে তোলে, পুরো সম্প্রদায় একসাথে অন্যত্র চলে যায়। সম্ভবত বহু শতাব্দীর পুরনো একটি সম্মিলিত অভিবাসনের ধারা। আজ তরুণ কুমজার বাসিন্দারা কাজ ও পড়াশোনার জন্য শহরে যাচ্ছেন। আজ শহরে গেলে ভাষা যে চাপে পড়ে, সেই চাপ কুমজারিকে বিপন্ন করছে। যে বিচ্ছিন্নতা একে রক্ষা করেছিল, সেটাই এখন আর নেই। হরমুজ প্রণালী এমন এক জায়গা যা কোনো যুক্তিসঙ্গত হিসাব অনুযায়ী এই পরিমাণ জীবন ধারণ করতে পারে না। এটি এমন একটি করিডোর যা তার বহন করা ভারের তুলনায়
বড্ড বেশি সংকীর্ণ। এটি এমন একটি দ্বীপ যেখানে প্রচলিত কৃষির জন্য মাটি বড্ড বেশি খনিজে ভরা। এটি এমন একটি সমুদ্র যা সেখানে জন্মানো প্রবালের জন্য বড্ড বেশি উত্তপ্ত। তবুও এই সীমাবদ্ধতার মধ্যে এখানকার মানুষেরা গড়ে তুলেছেন বিলুপ্ত সাম্রাজ্যের ধ্বংসাবশেষ থেকে জন্মানো ভাষা, বিদ্যুৎ ছাড়াই পাথরের দালান শীতল রাখার স্থাপত্য, সরাসরি পায়ের নিচের ভূতত্ত্ব থেকে আহরিত খাদ্য সংস্কৃতি, সমুদ্র সম্পর্কে এমন সুনির্দিষ্ট জ্ঞান যা কখনো লেখা হয়নি, কারণ লেখার দরকার ছিল না। বিশ্ব যখন এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে যা উত্তাপ, সম্পদের ঘাটতি এবং ভঙ্গুর নিশ্চয়তার পতন দিয়ে সংজ্ঞায়িত, তখন হরমুজকে আর কোনো ব্যতিক্রমী ঘটনা মনে হয় না, মনে হয় একটি পূর্বাভাস। এমন একটি জায়গা যেখানে বাকি বিশ্ব যে পরিস্থিতির মুখোমুখি হতে সবে শুরু করেছে, সেটা এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে স্বাভাবিক জীবনের অংশ। এখানকার মানুষেরা সংকট শুরুর জন্য অপেক্ষা না করেই তা সহ্য করার কৌশল শিখেছেন। আর এই জায়গাটি নীরবে যে প্রশ্নটি রেখে যায়, আমরা কি মনোযোগ দিচ্ছি?